পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান যত বড় ক্রিকেটার তার চেয়ে বড় অ্যাক্টর। রাগ করলেন? ওভার অ্যাক্টিংয়ের কারণে এই রিজওয়ানের 50 পয়সা কেটে নেওয়া হবে। রাগ করলেন? রিজওয়ান অনেক কিছুই করতে পারেন, কিন্তু ইনজামামুল হক তিনি হতে পারবেন না। রাগ করলেন? এই পাকিস্তানের আছে শুধু বড় বড় কথা, মাঠের ক্রিকেটে বাংলাদেশকে হারানোর সামর্থ্য এই পাকিস্তানের নাই। রাগ করলেন? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের সামনে এখন এই পাকিস্তান যা, জিম্বাবুয়েও তাই। সেই কারণেই পাকিস্তানের একটা নতুন নামকরণ করেছি পাকিম্বুয়ে, পাকিস্তান প্লাস জিম্বাবুয়ে মিলিয়ে। রাগ করলেন? দেখেন ভাই, আমি জানি আপনি রাগ করেন নাই, জিনিসটাকে ফান হিসেবেই নিয়েছেন এবং বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিততে যাচ্ছে সেই উচ্ছ্বাসের জায়গাটাও আমাদের রয়েছে। কেউ কেউ রাগ করেছেন, সেইটা তারা কেন রাগ করেছেন, কী হিসেবে রাগ করেছেন, সেটা আমরা সবাই বুঝি, ওইটাকে আসলে একপাশে সরিয়েই রাখেন। সিলেট টেস্ট 4 দিন শেষে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, তাতে করে অ্যাপারেন্টলি মনে হতে পারে কাগজে কলমের হিসাবে যে না, পাকিস্তানেরও তো জয়ের চান্স রয়েছে। কিন্তু আক্ষরিক অর্থে আমি এই পাকিস্তানের জয়ের কোনো চান্স দেখি না। আক্ষরিক অর্থে আমি বাংলাদেশের পরাজয়ের কোনো চান্স আসলে দেখি না। আমাদের শেষ 3টা উইকেট তুলে নিতে হবে, স্রেফ 3টা বল লাগে, আর পাকিস্তানকে করতে হবে 121 রান। মোহাম্মদ রিজওয়ান তিনি 75 রানে নট আউট রয়েছেন। এখন টেইল এন্ডারদের নিয়ে এই 121 রানের সমীকরণ তিনি মিলিয়ে ফেলবেন। ক্রিকেট হিস্ট্রিতে এই ঘটনা ঘটে নাই। না মানে শেষ 3 উইকেটে 121 রান হয়েছে, কিন্তু সেইটা করতে হলে ওভারঅল ইনিংস টোটালটা গিয়ে যেটা দাঁড়াবে, টার্গেট তারা যেটা অ্যাচিভ করতে চায় বা যেটা সামনে তাদের রয়েছে 437 রানের, সেইটা ভাই কোনোদিনই টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাসে, 2500 টেস্ট ম্যাচের ইতিহাসেই হয় নাই। তো পাকিস্তান এটা কিভাবে করে ফেলবে? আমার কাছে তাই কোনো টেনশন নিয়ে যে পঞ্চম দিনের খেলা দেখাটা আমি শুরু করব, বিষয়টা সেরকম মোটেই না। রাগ আসলে কেউ কেউ যদি করেন ভাগ, সেটা বাদই দিলাম, ওইটার কথা বাদই না হয় দিয়ে দিলাম। রিজওয়ানের কথা আলোচনাটা হচ্ছে কেন? কারণ ভাই বড় ত্যক্ত বিরক্ত করে। মাঠের ক্রিকেট যতক্ষণ না খেলে তার চেয়ে বেশি অ্যাক্টিং করে। এই তিনি ইনজুরিতে পড়ে যাচ্ছেন, এই তার রগে টান পড়ছে, এই মাঠে শুয়ে পড়ছেন, এই প্রতি বলের আগে সাইড স্ক্রিন সরাচ্ছেন, মানে একটা নুইসেন্স ক্রিয়েট করেন হচ্ছে গিয়ে যখন তিনি ক্রিজে যান। এবং আজকে সেইটার প্রেক্ষাপটেই বেশ এক দফা মাঠে হয়ে গিয়েছে, যখন তিনি আরও একবার এই যে প্রত্যেকটা বলের আগে 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 এই একই কাজ করে যাচ্ছিলেন, আরও একবার যখন সাইড স্ক্রিন সরাচ্ছিলেন, আমাদের উইকেট কিপার লিটন দাস তখন তাকে বললেন যে কি বারবার প্রতি বলেই কি একই কাজ করো। তো বলতে লিটন কথার জবাবে রিজওয়ান আবার ওই দিকে দেখাচ্ছেন। তো লিটন একটা খুব সুন্দর কথা বলেছেন যে না, তোমার ওই দিকে দেখার দরকার কি, এই দিকে তুমি না হয় রান করো। মানে ওই রিজওয়ানকে বোঝানোর জন্য লিটন সহ আমাদের অন্যান্য ক্রিকেটাররা যে স্লেজিং করছিলেন, সেইটা হিন্দি বা উর্দু কোনো একটা ভাষাতে আসলে করছিলেন। ওই ভাষাটা তো আর খুব ক্লিয়ার না, কিন্তু ওই যতটুকু আসলে বুঝতে পেরেছি সেইখানটাতে এরপরে রিজওয়ানের একেবারে ত্যক্ত বিরক্ত তাকে বাংলাদেশের ফিল্ডাররা করে ফেলেছে। যথার্থই করেছে, যথার্থই জবাব দিয়েছে। যেই রকম ন্যাগিং তিনি অবস্থা তার এই যে ক্রিজে গিয়ে, সেইখানে এইটাই তার আসলে প্রাপ্য। ওইখানটাতে দেখছিলাম বলছেন যে না, অ্যাক্টিং করছে, কিছু রান করছে, তো এই জন্য এখানে অ্যাক্টিং করছে, সবাই জানে যে সে অ্যাক্টর। নাজমুল হোসেন শান্তই ওই কথাটা বলেছেন যে ওভার অ্যাক্টিংয়ের জন্য ওর 50 পয়সা কেটে নেওয়া হবে। মানে কি, কে কেটে নেবে, কারা কেটে নেবে, কিসের 50 পয়সা? আসলে হচ্ছে গিয়ে জিনিসটা স্লেজিং, এবং ওইটা করেই মোহাম্মদ রিজওয়ান যে আসলে 50 পয়সা কেটে নেওয়া হবে কি, মানে 50 পয়সারই আর কি অ্যাক্টর, ওভার অ্যাক্টিং যে তিনি করছেন মাঠে, সেইটাই আসলে বাংলাদেশ এখানটাতে বুঝিয়ে দিয়েছে। আমার কাছে ভালোই লেগেছে। দিন শেষে ওই প্রেস কনফারেন্সে এসেছিলেন না আমাদের ওই যে শন টেট পেস বোলিং কোচ, তিনি যেমন বলছিলেন যে আমি অস্ট্রেলিয়ান, অথবা এই স্লেজিংয়ের বিষয়গুলা তিনি যে উপভোগ করেন, অস্ট্রেলিয়ানরা যে এই জিনিসটা উপভোগ করে, সেইটাও তিনি বলছেন। আমাদের ক্রিকেটাররা যে এখন ছেড়ে কথা বলছে না, সবার সঙ্গে চোখে চোখ রেখেই কথা বলে, সেইটাও এই ঘটনাটার মধ্যে দেখা গেল। আপনি গ্লাসের অর্ধেক খালি নাকি অর্ধেক ভরা দেখবেন, এটা আপনার দৃষ্টিভঙ্গি। আমি এই জায়গাটাতে গ্লাসটাকে হাফ ফুল হিসেবে দেখছি, পজিটিভলি জিনিসটা দেখছি। এখন যদি আপনি বলেন যে কাগজে কলমের হিসাবে 121 রান তো 3 উইকেটে রিজওয়ান টেইলেন্ডারদের নিয়ে করে ফেলতে পারে, হ্যাঁ করে ফেলতেই পারে, সেটা তো হতেই পারে ক্রিকেটে। কিন্তু ভাই 437 রান, এই রানের একটা প্রেশার আছে। আমি ইনজামামুল হকের কথা বলছিলাম 2003 সালে, যেটা আমাদের ক্রিকেটের একটা ট্র্যাজেডি, মুলতানে ওই টেস্ট ম্যাচটা তো বাংলাদেশ আমরা প্রায় জিতেই গিয়েছিলাম। আমরা যখন সেকেন্ড ইনিংসে পাকিস্তানের 7 উইকেট তুলে নিয়েছি, তখন আরও 97 রান পাকিস্তানের প্রয়োজন ছিল। সেই রানের প্রয়োজনীয়তাটা ইনজামামুল হক টেইলেন্ডারদের নিয়ে কিন্তু মিটিয়ে দিয়েছেন, এবং একটা অসাধারণ ইনিংস ইনজামাম খেলেছিলেন 138 রানের। তো সেই
তখনকার ওই বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের বোলিং লাইন আপ এটা কিন্তু ভাই মোটেই এক না। এখানে আমাদের হচ্ছে গিয়ে টেস্টের ফিফদের তাইজুল রয়েছেন, মিরাজ রয়েছেন, দুই স্পিনার, সঙ্গে ধরেন হচ্ছে কি আমাদের নাহিদ রানার ফিয়ারসাম পেস রয়েছেন, তাসকিন শরীফুলের কথাটা না হয় আমি একটু, তাসকিন অবশ্যই আছেন, সেটার কথাটা আমি একটু এক সাইডে রেখে যদি বলি, তো ওইখানটাতে তারা 121 রানের সমীকরণ এই রিজওয়ান মিটিয়ে ফেলবেন, আমার কাছে ভাই সেই জিনিসটা মনে হয় না। ওইটা ইনজামাম পেরেছেন, মোহাম্মদ রিজওয়ানের পারার কোনো কারণই আসলে নেই। হ্যাঁ, আমি আরেকটা ম্যাচের কথা আপনাদের একটু জাস্ট শুধু মনে করিয়ে দিতে চাই। কাইল মায়ার্সের ম্যাচের কথাটা অনেকেই বলছেন যে না ভাই ভয় লাগছে যদি ওরকম কোনো কিছু হয়ে যায়। ঠিক আছে, 395 সেইটাও টার্গেট ছিল। কাইল মায়ার্স একটা অসাধারণ ডাবল সেঞ্চুরি করেছিলেন এবং সেইখানটাতে বাংলাদেশও ওই ম্যাচটা হেরে যাবে ভাবা যায়নি। কিন্তু আমি অন্য একটা ম্যাচের কথা যে বলছিলাম না, সেইটা বাংলাদেশ শ্রীলঙ্কা একটা ম্যাচের কথা 2008 সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেইখানটাতে আমাদের জয়ের জন্য লাস্ট ইনিংসের টার্গেট ছিল 521 রানের। 437 তো আমরা এখন পাকিস্তানকে টার্গেট দিয়েছি, 521 তার চেয়েও আরও অনেক বেশি, ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে প্রায় 100 রানের বেশি আমাদের। এবং সেই ম্যাচটা আমরা একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ জিতলেও জিততে পারে, ওরকম একটা অবস্থায় তো আমরা গিয়েছিলাম। আমাদের মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসানের একটা বিগ পার্টনারশিপ হলো, তখন আমরা 5 উইকেটে 292 রানে পৌঁছে গিয়েছিলাম। আমাদের তখন ওই অবস্থা থেকে আর বাকি 5 উইকেট নিয়ে 229 রান প্রয়োজন ছিল, মানে আপনি যদি ওইভাবে বলেন। তো আশরাফুল আউট হলেন, আউট হওয়ার পরও কিন্তু আরেকটা সেঞ্চুরি পার্টনারশিপ সাকিব এবং মুশফিকের মধ্যে হয়েছে এবং তাতে গিয়ে এক সময় আমরা 6 উইকেটে 403 রানে পৌঁছে গিয়েছিলাম, অর্থাৎ আর আমাদের 118 রান প্রয়োজন। হাতে আছে 4 উইকেট, উইকেটে 2 সেট ব্যাটসম্যান সাকিব এবং মুশফিক দুইজনই 50 পেরিয়ে গেছেন, সাকিব তো সেঞ্চুরি কাছাকাছি চলে গিয়েছেন, তো হয় নাই। কিন্তু আমরা শেষ 10 রানে মনে হয় 4 উইকেট হারিয়ে 413 রানে অল আউট হয়ে ওই ম্যাচটা 107 রানের বিশাল ব্যবধানে হেরে গেছি। ফলে আমার কাছে মনে হচ্ছে যে সিলেটের এই ম্যাচের ফিফডেটা ওই রকম কোনো কিছু হতে পারে যে এখন সবাই না, অনেকেই কেউ মনে করছেন, ওই যারা রাগ করছেন তারা বাদ দিয়ে মনে করছেন যে না এখানটাতে হচ্ছে গিয়ে পাকিস্তানেরও জয়ের চান্স রয়েছে, পাকিস্তানও জিততে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে ফিফথ ডেতে আমরা আসলে পাকিস্তানকে আর্লি ওদেরকে হচ্ছে গিয়ে অল আউট করে দিতে পারবো, শেষ 3টা উইকেট নিতে পারবো। 3টা বলই তো আসলে লাগে। 121 রানের প্রয়োজনীয়তা পাকিস্তান আমাদের এই ফোর্থ ডেতে খুব ভালো ব্যাটিং করেছে, ফোর্থ ডেতে উইকেটটাও খুব ভালো ছিল এবং আমাদের বোলিংটা একটু এলোমেলো ছিল, সেটা ঠিক আছে। ওইখান থেকে বাংলাদেশ গুছিয়ে নেয় ফিফথ ডেতে এবং বলটা রিলেটিভলি এখনও খুবই নতুন বল রয়েছে, নাহিদ রানা খুবই ডেডলি হয়ে ওঠার কথা, স্পেশালি টেইলের সামনে। ফলে সব কিছু মিলিয়ে আমার মনে হয় না যে এইখানটাতে পাকিস্তানের জয়ের কোনো চান্স রয়েছে। আমি সার্টেনলি 100% আমি মনে করি যে এই সিলেট টেস্টটাও বাংলাদেশ জিততে যাচ্ছে এবং সেই জেতার পরে আমরা অভিনেতা মোহাম্মদ রিজওয়ান তাকে ওই 50 পয়সা জরিমানা না করে 50 পয়সা উপহার হিসাবেও তো দিয়ে দিতে পারি না? রাগ করলেন?